আমি আমার বন্ধুর সঙ্গে থাকতাম, যে ছিল একজন শিল্পী এবং প্রচণ্ড অলস মানুষ। তার ইয়র্কশায়ারের বাংলো ছিল রেলওয়ে স্টেশন থেকে 10 মাইল দূরে, এবং সৌভাগ্যবশত আমরা কিছুদিন খুব আরামদায়ক আবহাওয়া পেয়ে প্রতিদিন সকালে হাঁটতে বেরোতাম। আমরা কাছাকাছি জলাভূমির রাস্তায় ধরে এগিয়ে যেতাম এবং মোটামুটি সমুদ্রতল থেকে 2000 ফুট উঁচু কোনো স্থানে গিয়ে বিশ্রাম নিতাম। ঘণ্টাখানেক পর চিত হয়ে শুয়ে দিন কাটাতাম। জলাভূমির মতো বিশ্রাম নেওয়ার জায়গা আর হয় না। এটাকে মনে হয় যেন স্বর্গের পাশের রুম। এই জলাভূমির নিচের দিকে আপতে একঘেয়েমি কাটিয়ে একটা উপরের দিকে তাকালে মনে হবে যেন মেঘ ও আকাশের মধ্যে শব্দ ও আলোর খেলা চলছে। দূর দিগন্তে আলোক রাশিতে খেলা দেখে সারাদিনের জন্য মন ভালো রাখা হয়। মুরল্যান্ড নরম ঘাস থেকে ড্রয়িং রুমের কার্পেট মতো সর্বদাই বিশ্রামের জন্য আহ্বান করছে। এর দূরত্ব আর অসীম চিরস্থায়িত্ব মানুষের এক রকম ঔদাসীন্য এবং একই সময় শরীর ও মনকে ঝরঝরে করে তোলে। চকা পাখির ডাক শুনলে পৃথিবীর আর সমস্ত আওয়াজ যেন বিশ্ব চরাচরে ম্লান হয়ে যায়। এভাবে দিনের পর দিন আমরা জলাভূমিতে ঘাসে শুয়ে থাকতাম, কখনোর জন্য আকাশের দিকে তাকালে, কখনো বা দিগন্তের দিকে তাকালে। সব প্রাবল দৃষ্টিতে তাকিয়ে আমরা যেন কিছুই করতে পারি না বলে ঠিক করা হয়। আমরা প্রচুর পরিমাণে ধূমপান করতাম, চকলেট আর স্যান্ডউইচও খেতাম। প্রকৃতির ঝর্ণা থেকে ঠান্ডা জল পান করতাম এবং জল থেকে কুলকুচি করে কয়েক গুজ দূরে নিক্ষেপ করতাম, তারপর অদৃশ্য হয়ে যেতাম। মাঝে মাঝে আমরা দু একটা কথা বলতাম, তবে আমরা চেষ্টা করতাম কাজ করার থেকে যতটা সম্ভব দূরে থাকতে। আমরা কোনো কিছুই করতাম না, এমনকি কোনো পরিকল্পনার পর্যন্ত নয়। আমাদের মাথায় কোনো ধারণার প্রবেশ করতো না। এমনকি আমরা আত্মতৃপ্তির লাভের জন্য কখনই কোনো বিষয়ে বড়াই বা দম্ভ করতাম না। কিছু দূরে আমাদের আত্মীয় বন্ধুরা চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, কাজকর্ম, তর্ক বিতর্ক ইত্যাদি করতো, কিন্তু আমরা দুজন ছিলাম অলস সম্রাট। আমরা কিছুই করতাম না, আমাদের মন ও মাথা ছিল পুরোপুরি ফাঁকা। তারপর যখন সূর্যাস্তের সময় আমরা ধীরে ধীরে এক ধরনীর বুকে নেমে আসতাম, তখন যেন অনুভব করতাম আমরা গড সেলফরিনের দুনিয়ায় প্রবেশ করেছি। সে কে কখন আমাদের নামে নিন্দা মন্দ প্রচার শুরু করে বুঝতেই পারি না, অথবা এত অনুভব করতে পারি না তারা সঙ্গীর সাথে কিভাবে আমাদের হাসি মশকরা করছিল। এক সময় অদ্ভুত জিনিস ঘটে গেল। একটা উত্তপ্ত সূর্য একাগ্রতা ও খামখেয়ালির বিষণ্ণ ঘটায়। গত বছর কিংবা তার আগের বছর কয়েকদিন অতি উৎসাহী মানুষের কন্ডাক্ট ট্যুরের ব্যবস্থা করে এবং তারা টোপ হিসেবে একটা ঘোষণা করে যাত্রাপথের মাঝে মাঝেই যে লেখকজনেদের দিয়ে বিশেষ ভাষণের ব্যবস্থা হবে। যাত্রীগণ খুবই খুশি। আয়োজনগণ তাদের লেখা রয়েছে, কারণ যাত্রাপথের প্রথম ভাষণ দিতে হবে। তারা ডেকেছে বিখ্যাত লেখা ডিন ইয়ার্ড মহাশয়, যিনি আধুনিক ভালোবাসা সম্পর্কে একটি জ্ঞানগর্ভ মনোক্ত ভাষণ দিয়েছেন। কিন্তু মিসেস সেলফ্রিজ একজন পর্যটন সামনে ভাষণ দিলেন নাকি এম্পোরিয়াম মালিকের সামনে, তা ঠিক বোঝা গেল না। তিনি তার ভাষণে বললেন যে তিনি অলসতাকে ঘৃণা করেন এবং মনে করেন অলসতা হলো অপচয় করে তিনি তাদেরকে ঘৃণা করেন। তবে তিনি কি কি যুক্তি ও উদাহরণ দিয়েছিলেন তা এই মুহূর্তে আমার মনে না, আর তার মনে করা নষ্টও করতে চাইছিলাম। মিসেস সেলফ্রিজ আমাদের নাম সরাসরি নেননি, কিন্তু ঠিক অলসতা সম্পর্কে ভাষণে তিনি আমাদের কথাই বলেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সম্ভবত আমাদের দুজনে জলাভূমি ঘাসে শুয়ে থাকা দৃশ্যটি কল্পনা করলে আঁতকে উঠেছিল এবং মনে মনে ভাবছিল পৃথিবীর কত কাজ বাকি রয়ে গেছে। তবে আমরা মনে হয় এই দুজনে শুয়ে থাকতে দেখে প্রত্যেক মানুষের ভালো লাগার কথা। কিন্তু তার মনে মিস্টার সেলফিল্ড আগে ভাগেই অলসতাকে পাপ বলে ঘোষণা করে দেওয়ার ফলে আমাদের দুজনেই শুয়ে থাকার প্রতি দৃষ্টিতে উপভোগ করতে পারেনি। আমার মনে হয় এই বক্তব্য ভুল এবং খুবই ক্ষতিকারক। এই পৃথিবীতে সমস্ত কাজ তাদের দ্বারা সংঘটিত, এবং যারা সব সময় কিছু না কিছু কাজ করতে থাকে এবং তারা হয়তো জানে না বা তারা কি খারাপ করছিল। আমার মনে শয়তান হলো এই পৃথিবীর সবচাইতে ব্যস্ততম মানুষ ও সামান্যতম ভুলের কারণে যে দ্রুত উত্তেজিত হয়ে ওঠে। তার রাজ্যে মনে হয় কোনো ব্যক্তিকে কাজ না করে বসে থাকতে দেখা যায় না।
এমনকি একদিন এক বিকেলের জন্যও নয়। এই পৃথিবী গোলমালে পরিপূর্ণ, গোলমাল নিশ্চয়ই অলস লোকেদের দ্বারা সৃষ্টি হয়নি। অলস কখনোই এত সক্রিয় ঘ্রণ বা যে কোনো গোলমাল সৃষ্টি করবে। পৃথিবীতে প্রচুর এনার্জি আছে, কিন্তু বেশিরভাগ এনার্জি ভুল পথে পরিচালিত। উদাহরণ হিসেবে বলতে পারি 1914 সালে জুলাই মাসে বিশ্বের বড় বড় নেতাগণ, সম্রাট, রাজা, আর্কডিউক, রাজনীতিগণ, সেনাপতিগণ, সাংবাদিক সবাই একত্রিত হয়ে একটু আয়েশ করে ধূমপান করতো, তাহলে আমরা হয়তো পৃথিবীর এত ঘৃণতম খারাপ অবস্থা দেখতে পাই না। কিন্তু না, কর্মময় জীবনে সমস্ত অপচয় করার কোনো বিধান নেই। কিছু করতেই হবে, এবং জানি তখন কিছু করা হয়েছিল। আবার ধরা যাক আমাদের রাজনীতিবিদরা যদি শান্তি চুক্তির নাম করে ভার্সাইতে গিয়ে সব সময় অপচয় না করে যদি তিনি নিরিবিলিতে পাহাড়ি জায়গায় এমনকি পক্ষকাল কাটিয়ে আসতেন, তবে হয়তো পৃথিবী অধিক শান্তি বিরাজ করত। এমনকি বর্তমান সময়ে যদি ইউরোপের অর্ধেক রাজনীতিবিদ অলসতা বা পাপ বা অন্যায় হিসেবে না ধরে নিয়ে কিছু দিনের জন্য অলস জীবনযাপন করেন, তবে তারা অনেক শান্তিতে থাকিতে পারবে। আরও অসংখ্য উদাহরণ মনে পড়ে। তাই দেখা যাক বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাঝে ধর্মসভা আহ্বান করেছে। যদিও অনেক রকমের খারাপ জিনিস পাহাড় প্রমাণ রয়েছে যে যদি মানব সভ্যতা ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায়, তবে সেই সব ধর্মসভায় উপস্থিত সভ্যগণ এইসব বিষয়ে আলোচনা না করে বরং সময় অতিবাহিত করতেন মেয়েদের স্কার্ট না কোনো ছোট কেন, আর নৃত্য দলের নাচে অনুষ্ঠানে এত বেশি আওয়াজ কেন, এইসব নিয়ে বিষয় নিয়ে তাদের বরং কোনো ফাঁকা জায়গায় চিৎ করে শুয়ে রাখা, আকাশের দিকে তাকিয়ে থাকা উচিত ছিল। এতে তাদের মানসিক স্বাস্থ্য ভালো হবে। অলসতা একটি মহাপাপ, এবং আমেরিকার কর্মযোগ বিজ্ঞান এবং আমরা অস্বীকার করতে পারি না যে আমেরিকা একটি উন্নত দেশ, কিন্তু আমরা অস্বীকার করতে পারি না যে এখানে যত সব সময় লেখকগণ আছে তারা বিদ্রুপান্তক সাহিত্য রচনা করেছেন। আশ্চর্যজনকভাবে এটা সত্য যে আমেরিকার অধিকাংশ সাহিত্য অলসতার প্রশংসা করেন, এবং তারা মনে করেন কিছু না করেই জীবনে যুক্তির স্বাদ তারা পেয়েছেন। তাই থুরো যদি অলসতা স্বাদ না নিয়ে আমাদের ছায়ার পথে প্রশংসামূলক বর্ণনা লিখতেন, তাহলে সেটা নেহাতি হাড় মরা বা টাইপের বক্তব্য মনে হতো। হুইপম্যান যদি পকেটে হাত ঢুকিয়ে অবসর যাপন না করতেন, তাহলে তার লেখা পড়ে মনে হতো আমরা গবেট হতাম। সে যে কোনো খারাপই বিস্বাদ হলেও সে একটা এনার্জি পাওয়া যেত। কিন্তু একজন মানুষ যখন কিছুই না করার পরিকল্পনা করে, তখন তার মধ্যে নিজস্ব কিছু ধ্যান ধারণা থাকতে হবে। তার মধ্যে পরিত্যাগ করা মানসিকতা ও কবিমূলক মানসিক থাকতে হবে। কিছু না করার মূল কবি ওয়ার্ডসওয়ার্থ বুঝতে পেরেছিলেন। তার মতো প্রাকৃতিক বর্ণনা আর কেউ দিতে পারত না বলে মনে হয় না। তিনি তার শৈশবের দিনগুলির স্মৃতি রোমন্থন করেছেন এবং প্রকৃতির কোলে শিশুসুলভ মনোভাব নিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি একবার একজল জিপসির উপর রেগে গিয়ে তারা কেননা অলসভাবে বসেছিল তিনি যাওয়ার পথে তাদের দেখেছিলেন। আবার যখন তিনি 12 ঘন্টা বাদে ফিরে আসেন, তখনও তারা অলসভাবেই বসেছিলেন। তিনি হয়তো এই কারণেই রেগে গিয়েছিলেন যে ওরা ওর চাইতে বেশি অলসভাবে দিনটা কাটিয়েছিল। যদি কবি ওয়ার্ডসওয়ার্থ অলসতা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তিনি হাস্যরস ও